Welcome to Admission Assistant. আমি মোহাম্মদ ইহসানুল হক সিয়াম। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নরত আছি। আজ আমি তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিকল্পনা নিয়ে আলোচনা করব। তাহলে চলো কথা না বেরিয়ে আলোচনা শুরু করি। সর্বপ্রথম আমরা পরিকল্পনা বিষয়টি দেখব। পরিকল্পনা হলো লক্ষ্য ও উদ্দেশ্যবলী নির্ধারণ এবং তা অর্জনের জন্য ভবিষ্যতে কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে ইত্যাদি বিষয়ে আগাম কর্মসূচি নির্ধারণ করা, যা বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে দাঁড় করানো একাধিক বিকল্প কর্মপন্থার মধ্য হতে বাছাই করা। অর্থাৎ তোমার পরিকল্পনা বিষয়টা কি, পরিকল্পনার ক্ষেত্রে তোমাকে ভবিষ্যতে কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে এইসব বিষয় নিয়ে যে আলোচনা করা হয় এবং যার মাধ্যমে একটা দিক নির্দেশনা সৃষ্টি করা, সেটাই হলো পরিকল্পনা। এখন দেখো পরিকল্পনা কিছু প্রাথমিক বিষয়। পরিকল্পনা ব্যবস্থাপনার প্রাথমিক কার্যাবলী। পরিকল্পনা ভবিষ্যৎ পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করে, ভবিষ্যৎ কার্য সম্পাদনের বিকল্প পদ্ধতি সমূহ প্রবর্তন করে, সর্বোত্তম বিকল্প নির্ধারণের মাধ্যমে লক্ষ্য অর্জনের চেষ্টা করে। এবার আসো পরিকল্পনার প্রকৃতি বা বৈশিষ্ট্য। পরিকল্পনার প্রকৃতি বা বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো পরিকল্পনার প্রাথমিকতা ও মুখ্যতা। তুমি যে একটা পরিকল্পনা গ্রহণ করবে সেটা কি আসলে বাস্তবিক কিনা, পরিকল্পনা কার্যকর হবে কিনা, এইসব বিষয়টা মূলত তোমার টপিকগুলো ধরা হয়। তারপর আসো মনন চিন্তন প্রক্রিয়া। তুমি একটা পরিকল্পনা গ্রহণ করবে, তুমি যদি একটা ব্যবসায় ব্যবস্থাপক হোক তাহলে অবশ্যই তোমাকে কিছু চিন্তা ভাবনা করতে হবে, তোমার দূরদর্শিতা দেখতে হবে, তোমার মানসিকতা দেখতে হবে যে তোমার ব্যবসার জন্য কি ধরনের ইফেক্ট ফেলতে পারে এই পরিকল্পনা। এক কথায় ব্যবসায়ের জন্য বিভিন্ন দিক বিবেচনা করে তোমার চিন্তা ভাবনা, প্রজ্ঞা, দূরদৃষ্টি ও কল্পনা শক্তি দিয়ে যে এই পরিকল্পনা গ্রহণ করো, এটাই তোমার চিন্তন মননশীল প্রক্রিয়া। এরপর 3 নাম্বার দেখো সুস্পষ্ট উদ্দেশ্য। তোমার পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই তোমার একটি সুস্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে। তোমার পরিকল্পনার যদি সুস্পষ্ট উদ্দেশ্য না থাকে তাহলে সেটা কখনোই সঠিক পরিকল্পনা হবে না। তারপরে ভবিষ্যৎ কার্য পদ্ধতি সম্পর্কে অনুমান। তোমার যে পরিকল্পনা গ্রহণ করেছো সেটার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে এই পরিকল্পনা থেকে আমি ভবিষ্যতে ইফেক্টিভ কোনো ফলাফল পাবো কিনা। তুমি যদি ভবিষ্যতের তোমার কার্য পদ্ধতি সম্পর্কে একটি ভালো ফলাফল অনুমান করতে পারো তাহলে তোমার সেই পরিকল্পনা হবে ভালো পরিকল্পনা। এরপর আসো 5 নাম্বার পরিকল্পনার উদ্দেশ্যমুখিতা। পরিকল্পনার উদ্দেশ্যমুখিতা বলতে তোমার পরিকল্পনাটিতে যেসব সিদ্ধান্ত তুমি গ্রহণ করবে সবগুলোই অবশ্যই তোমার উদ্দেশ্য কেন্দ্রিক হতে হবে। তোমার উদ্দেশ্যের সাথে যদি পরিকল্পনার সিদ্ধান্তগুলো মিল না থাকে তাহলে কখনোই তোমার পরিকল্পনা সঠিক হবে না। এরপর আসো পরিকল্পনার নির্ভরশীলতা। তোমাকে অবশ্যই পরিকল্পনার ক্ষেত্রে অধিক তথ্য নির্ভরশীল হতে হবে, কারণ তুমি যদি একটা পরিকল্পনার মধ্যে তোমার পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিকল্পনাটা সুন্দরভাবে তৈরি করতে হবে তাহলে অবশ্যই ব্যাপক তথ্য দিয়ে পরিকল্পনা তৈরি করতে হবে। তুমি যদি অধিক জ্ঞান মাধ্যমে পরিকল্পনা তৈরি করো তাহলে দেখবে পরিকল্পনাটি যথার্থ হবে। এরপর আসো উত্তম বিকল্প। উত্তম বিকল্প বলতে সাপোজ তুমি একটা পরিকল্পনা গ্রহণ করেছো, এখন ওই পরিকল্পনা যদি কাজ না করে, এমন একটা সময় দেখছো যে 5 মাস যাওয়ার পর এই পরিকল্পনাটা ঠিক হচ্ছে না, তখন কি তুমি ওই পরিকল্পনায় কি আর থাকবে? কখনোই থাকবে না। তখন তোমাকে একটা বিকল্প পন্থায় যেতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে আগে থেকে একটা উত্তম বিকল্প তৈরি করে রাখতে হবে। এটাই হলো সেই উত্তম বিকল্প। এক্ষেত্রে উত্তম বিকল্প পরিকল্পনা বলা যেতে পারে এটা, যে তোমার প্রথম পরিকল্পনা কাজ না করলে এই দ্বিতীয় পরিকল্পনা তুমি গ্রহণ করবে। এরপর আসো পরিকল্পনার ব্যাপ্তি। পরিকল্পনার ব্যাপ্তি বলতে মূলত স্থায়িত্ব বোঝানো হয়, যে তুমি পরিকল্পনাটি কত দিনের জন্য গ্রহণ করছো। আর সর্বশেষ যেটা নিরবিচ্ছিন্নতা। নিরবিচ্ছিন্নতা বলতে তোমার পরিকল্পনাটি, যে তুমি আজ ধরো পরিকল্পনাটা ফলো করলে, কালকে আর ফলো করলে না, তাহলে কিন্তু হবে না। তোমাকে রেগুলার পরিকল্পনাটি ফলো করে তোমার কাজগুলো এগিয়ে যেতে হবে। এটাকেই বলা হয় নিরবিচ্ছিন্নতা। তাহলে পরিকল্পনা অবশ্যই একটি নিরবিচ্ছিন্নতা থাকতে হবে। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আগামী পর্বে আমরা এর পরবর্তী অংশ নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।